দেশের বাজারে ফের বাড়ল ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছে। বলা হয়, বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে বা ডিজেল ও কেরোসিন ৭৫ পয়সা বাড়িয়ে ১০৭ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর পেট্রোল ও অকটেনে ২.৫ টাকা বাড়িয়ে লিটার প্রতি যথাক্রমে ১২৭ টাকা ও ১৩১ টাকা করা হয়েছে। সমন্বয়কৃত মূল্য আগামী ১ জুন থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এই মূল্য সমন্বয় করতে হয়েছে। দেশ দুর্বৃত্ত লুটেরাদের কবলে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, পরনির্ভরশীল করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে ক্ষমতাসীনরা। আর দেশকে পরনির্ভরশীল করতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল জিয়াউর রহমানকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী বৃহস্পতিবার তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। দলের প্রতিষ্ঠাতার ৪৩তম শাহাদাত বার্ষিকীর দিন তাকে স্মরণ করতে বিএনপি নেতাকর্মীদের ঢল শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। তাদের নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। পরে তিনি অভিযোগ করেন, গণতন্ত্র নির্বাসনে পাঠিয়ে জোর করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। ক্ষমতাসীনরা একদলীয় শাসনের পথে এগুচ্ছে বলেও অভিযোগ তার। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশে একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি, ইনশাআল্লাহ আমরা জয়ী হব। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে আরও বেগবান করব এবং আন্দোলনের মধ্য দিয়ে এই ভয়াবহ যে দানবীয় সরকার তাদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। এদিকে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি মহাসচিবের নেতৃত্বে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে বিএনপির নেতাকর্মীরা। সে সময় মির্জা ফখরুল বলেন, দেশে কৃষি এবং শিল্প বিপ্লবের সূচনা করেন জিয়াউর রহমান। অভিযোগ করেন, দেশকে পরনির্ভরশীল করতে তাকে হত্যা করা হয়। আজকে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন ভিত্তি শহীদ জিয়াউর রহমান রচনা করেছিলেন, একেবারে পরিকল্পিত বাংলাদেশকে সেবাদাসে পরিণত করবার জন্য এবং পরনির্ভরশীল একটা রাজ্যে পরিণত করবার জন্য সেদিন এই জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছিল। শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ঈদে ঘরমুখী যাত্রীদের আবেগ কাজে লাগিয়ে বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগের ৩ দিন এবং পরের ৩ দিন পচনশীল পণ্য ছাড়া মহাসড়কে সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করার পাশাপাশি ঈদের আগে এবং পরে মোট ৭ দিন সড়ক মহাসড়কে চলমান নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। আরও জানাচ্ছেন মিজান রহমান। আসন্ন কুরবানির ঈদে ঘরমুখী মানুষের চলাচলে ভোগান্তি কমাতে রাজধানীর বনানী বিআরটিএ কার্যালয়ে নিজ মন্ত্রণালয় ও সারা দেশের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবছর ঝড় জলোচ্ছ্বাসে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে ঈদের আগেই এসব মেরামতের নির্দেশ দেন তিনি। এছাড়া ঈদে বাড়তি ভাড়া আদায় বন্ধে নজরদারি বাড়ানোর কথা বলেন ওবায়দুল কাদের। তখন বাড়ি যেতেই হবে, ভাড়া অতিরিক্ত দাবি করলে হয়তো তার ভাড়াটা দিয়ে আর কোনো টাকাই থাকবে না, এমন অনেক মানুষ আছে। এখন জনগণের স্বার্থ, যাত্রীদের স্বার্থটা, এখানে মালিক নেতৃবৃন্দ আছেন, প্রতিনিধিগণ, আমি তাদের কাছে অনুরোধ করবো এই ব্যাপারটা স্ট্রিক্টলি আপনারা একটু মনিটর করবেন যাতে ভাড়া অতিরিক্ত আদায়।
যানজট কমাতে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অস্থায়ী পশুর হাট স্থাপন রোধ করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগের 3 দিন ও পরের 3 দিন পচনশীল পণ্য ছাড়া মহাসড়কে সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করারও নির্দেশ দেন ওবায়দুল কাদের। নির্মীয়মান যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর কাজ অন্তত 7 দিন বন্ধ রাখত। পচনশীল দ্রব্য, গার্মেন্টস, যেটা আমরা প্রতিবারই করে থাকি, এইসব গাড়ি, পণ্যবাহী গাড়িগুলো চলবে, অন্যান্য ভারবাহী গাড়ি চলবে। বাড়তি ট্রিপের আশায় ঈদ মৌসুমে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো মনিটরিং করে যথাযথ ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশকেও নির্দেশ দেন ওবায়দুল কাদের। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। জনস্বাস্থ্য সংকট নিরসন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতে আগামী 2024-25 অর্থ বছরের বাজেটে অর্থ বরাদ্দ বাড়াচ্ছে সরকার, তবে তা প্রয়োজনের তুলনায় সামান্য বলছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা উন্নয়নশীল দেশে জিডিপির 5% স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করলেও বাংলাদেশে তা 1%-এরও কম। অর্থনৈতিক টানাপোড়েনের এর সময়ে আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত বরাদ্দ দিতে পারাটা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন স্বাস্থ্য অর্থনীতিবিদরা। তবে আগামী অর্থ বছরের এডিপিতে গত বছরের চেয়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ 4,478 কোটি টাকা বেড়েছে। নাজিবুর রহমানের রিপোর্ট। দ্বীপ জেলা ভোলা থেকে কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে চিকিৎসা নিতে ঢাকায় এসেছেন বিলকিস বেগম। রাজধানীর পঙ্গু হাসপাতালে কয়েক সপ্তাহ অপেক্ষা করেও ভর্তি হতে পারছেন না। ভাঙা পায়ে এখন পচন ধরার শঙ্কাও আছে। নগরীর সরকারি এসব হাসপাতালে চিকিৎসা সেবা পেতে ভোগান্তি আর হয়রানির কথা তুলে ধরেন অনেক রোগী ও তার স্বজনরা। আমরা আজকে কয়দিন তলে আইসি, আমরা ভর্তি হইতে পারছি না। দোনেক আই সিট খালি নেই, দোনেক আই সিট খালি নেই, ভর্তি দিতে আসেন। আমি তো দেখলাম এখানে টাকা ছাড়া কিছু না, একটা ইও পাওয়া যায় না। দুর্বল এই স্বাস্থ্য খাতের সংকট আর সমাধান চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্টদের জন্য। বছরের পর বছর প্রয়োজনের তুলনায় কম অর্থ বরাদ্দ পেয়ে তা আবার ফেরতও দেয়া হয়। তথ্য বলছে 2020-21 অর্থ বছরে মোট বরাদ্দের 26% অর্থ ফেরত দিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনাকালীন সময়ে 2021-22 অর্থ বছরে 34% এবং 2022-23 অর্থ বছরে সর্বোচ্চ 39% অর্থ ফেরত গেছে। এমনকি চলতি অর্থ বছরে এডিপির বরাদ্দের অর্ধেকও খরচ করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। অথচ স্বাস্থ্যসেবার মান আর ব্যবস্থাপনা নিয়ে আছে বিস্তর অভিযোগ। বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে, ওষুধ তো দিচ্ছে সরকার, কিন্তু আমরা পাচ্ছি না। সরকারি হাসপাতালে এসে যদি ট্রিটমেন্ট বাইরে থেকে সোনো করতে হয়, এখানে যদি কোনো কিছুর ব্যবস্থা না থাকে, তাহলে আমাদের সরকারি হাসপাতালে এসে লাভটা কি? স্টকের ওষুধ আছে, তা ওরা ওষুধ ব্যবহার করে না, সরকারি ওষুধ দেয় না। কেন দেয় না তা জানি না। শুধু গ্যাস দিব যে এটাও মাঝে মাঝে বাইরে থেকে কিনে আনতে হয়, শুধু বলে সাপ্লাই নেই, সাপ্লাই নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী বর্তমানে চিকিৎসায় বাংলাদেশে ব্যক্তির নিজস্ব ব্যয় 74%। এটি প্রতিবেশী দেশগুলোর চেয়ে সবচেয়ে বেশি। এর মধ্যে ওষুধ কিনতে ব্যয় হচ্ছে 44%। স্বাস্থ্য খাতে আসন্ন বাজেটের পরিমাণ বেড়ে প্রায় 42,000 কোটি টাকা হতে পারে। তবে এর বেশিরভাগ অর্থই চিকিৎসকদের বেতন ভাতা আর মূল্যস্ফীতির চাপ মোকাবেলাতেই খরচ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাড়তি যে টাকাটা পাওয়া যাচ্ছে, এই টাকাটা দিয়ে হয়তো এই ইনক্রিমেন্ট এবং ইনফ্লেশনারি যে প্রেশার, এইটা হয়তো কন্ট্রোল করা যাবে, কিন্তু স্বাস্থ্যখাত থেকে আরও ভালো করে সেবা দেওয়া যাবে, সেটা আমার কাছে মনে হচ্ছে না। ডেভেলপমেন্টও যে বাজেটটা দেওয়া হচ্ছে এবং পরিচালন খাতেও যে বাজেটটা দেওয়া হচ্ছে, সেই বাজেটটা যদি ঠিকঠাক মতো ব্যয় করা যেত, সেখানে যদি কোনো লিকেজ না থাকতো, সেখানে যদি কোনো অপচয় না থাকতো, তাহলে কিন্তু আমরা এখন যে পরিমাণ সুবিধাটা পাচ্ছি, তার থেকে অন্তত আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আরও 2 বা 3 গুণ বেশি সুবিধা জনগণ পেত। স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের জন্য অর্থ ব্যবস্থাপনায় আরও দক্ষতার পরিচয় দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের ক্ষত দীর্ঘমেয়াদে দাদনের জাতাকলে ফেলতে পারে উপকূলের ক্ষতিগ্রস্ত জেলে ও কৃষকদের। ঋণ নিয়ে জাল ও নৌকা কেনা জেলে আর চাষাবাদের জন্য ঋণ নেয়া কৃষকের সব কেড়ে নিয়েছে রিমাল। তাই ঘুরে দাঁড়াতে বেসরকারি সহযোগিতা প্রাপ্তির পাশাপাশি সরকারের পক্ষ থেকে সুদমুক্ত ঋণ চান তারা। বরগুনা, পাথরঘাটা, আমতুলি, তলাতলি এলাকার দুর্গত মানুষের কথা তুলে ধরছেন হাসান মাহমুদ, ছবি তুলেছেন
আয়নাল আহমেদ। জলেই জীবন, জলেই জীবিকার যুদ্ধ। জাল জল তাই জেলে রহিমের কাছে পুরো পৃথিবী। বরগুনার পাথরঘাটার পদ্মাপাড়ের জেলে রহিমের গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ গেল এক সপ্তাহ। ঘূর্ণিঝড় রিমালে উড়ে গেছে তার ঘরবাড়ি, ভেঙেছে নৌকা। এখন নৌকা আর জাল কেনার জন্য সুদে নেয়া ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা রহিম। বাড়িতে গাছপালা সব ভেঙে গেছে, ঘর ভেঙে গেছে, টাকা পয়সা এরকম নাই, মানে সুদ ঋণ টিন করে কত বিপদ। সরকারে যত আমাকে সুদ কমলায় ঋণী এটাই যেন আমাদের। ঘূর্ণিঝড় রিমাল বরগুনার উপকূলের পরতে পরতে রেখে গেছে তার ভয়াল চিহ্ন। পাথরঘাটা, বামনা, আমতলী, তালতলীর বাড়িতে বাড়িতে ধ্বংসযজ্ঞ। ভেঙে গেছে ঘর, উড়ে গেছে চাল, বিদ্যুতের ভেঙে যাওয়া খুঁটি এখনো মেরামত হয়নি। গেল 5 দিন বিদ্যুৎহীন। 3-4 ফুট উঠে গেছে পানি উপরে, এবং অনেক ঘরের কাঁচা ঘরের পিড়ে ভাঙিয়ে গেছে। ঘর দাদা ক্ষতি হয়েছে, কিস্তি ক্ষতি হয়েছে, গাছপালা হারিয়ে গেছে। ঘর ধর তুরই মুড়ি নিয়েছে, এরপরে আমরা আবার ঠিকঠাক করে লইছি। ধান ফান সব ডুবে গেছে, আর গাছপালা ভাঙিয়ে গেছে, ঘর বাড়ি সব ডুবে গেছে আমাদের। গাছ পড়ছে ওই বিড়ি 3 দিয়ে 100 হয়েছে। মায়ের মুলছে কিনলে ঘর দিয়ে পড়ছে, যে মোর ঘর নাই, মোর গাছ তো ওই সব ঘরের উপরে। জলোচ্ছ্বাসে ডুবে যাওয়া ধান পানি নেমে যাবার পর সঙ্গীদের নিয়ে কাটছেন কৃষক আইয়ুব আলী। কপালে দুশ্চিন্তার ছাপ। প্রতি শতাংশ জমি আবাদে যে খরচ হয়েছে, দাদনের টাকা মিটিয়ে লাভ তো দূরের কথা, ক্ষতির খতিয়ান কত দীর্ঘ হবে সেটাই এখন দুশ্চিন্তার। 2% জায়গায় মনে হয় যে 1200 টাকা খরচা পড়ছে। 1200। আর এখন তো ধানই অবস্থা, ধানের এখন যে লাভ পাবেন, এতে আমার মনে হয় যে লাভ হবে না, সমান সমান হয়েই মুশকিল হয়ে যাবে। বিস্তর ফসলি মাঠে এখন পানি আর কৃষকের দুঃখ। এমন এই উপকূলের অঞ্চলের বেশিরভাগ কৃষি জমিরই একই পরিণতি। এই দুঃখ এবং এই ক্ষত অথবা ক্ষতি কবে নাগাদ কাটিয়ে উঠবেন তা তারা জানেন না, তবে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বামনা, বরগুনা। আসন্ন ঈদুল আজহায় পশু কোরবানির পরদিন সূর্যোদয়ের আগেই বর্জ্য অপসারণ করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এরপর যেন কোথাও কোনো ধরনের বর্জ্য না থাকে সেই বিষয়েও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানির বাস্তবায়ন করা এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। এ সময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণ সিটির প্রতিনিধি, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র, বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানানো হয়, ঢাকা শহরে 25 লাখ পশু কোরবানি হবে। এত বড় কর্মযজ্ঞে আন্তরিকতার সঙ্গে কাজ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী। বলেন, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি নিশ্চিত করতে হবে এবং এই বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে। সুন্দরভাবে আমাদের পশুর হাট বসা এবং কোরবানি সম্পূর্ণ করা এবং পরবর্তীতে কোরবানির বর্জ্যগুলা অপসারণ করে একটা সুস্থ পরিবেশ আমরা যেন নাকি সংরক্ষণ করতে পারি। 24 ঘন্টার মধ্যে কোরবানির সকল প্রকার, এর পরে দিয়ে সূর্য উদয়ের পূর্বে বর্জ্য অপসারণ এবং কোরবানির স্থান পরিষ্কার করতে হবে। সড়ক ও মহাসড়কের উপর বা তার পাশে কোরবানির পশুর হাট ইজারা প্রদান না করা এবং মৌসুমি ফলের বাজার সহ যে কোনো ধরনের অস্থায়ী বাজার দোকান বসানো থেকে বিরত থাকতে হবে। সাতক্ষীরায় সালিশি বৈঠক চলাকালে কলারোয়া থানা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজনু চৌধুরীর নেতৃত্বে হামলায় 4 পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তবে এ বিষয়ে মজনু কোনো কথা বলতে রাজি হননি। পুলিশ জানায়, উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী আমিনুল ইসলাম লালটুর পক্ষে জুইখালী ইউনিয়নে একটি বিজয় মিছিল বের করা হয়। তবে এতে বাধা দেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিয়ার রহমান, তার 2 সহযোগী মিজান সর্দার ও বাবু হোসেন। অভিযোগ দায়ের করার পর গতকাল রাতে 2 পক্ষের মধ্যে থানায় সালিশি বৈঠক হয়। সালিশি বৈঠক শুরু হওয়ার আগেই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজনু চৌধুরী ঘটনাস্থলে এসে থানার ওসি রফিকুল ইসলামকে গালমন্দ করেন। পুলিশ সদস্যরা এর প্রতিবাদ করলে মজনু চৌধুরী ও তার ছেলে আরিফ চৌধুরীর নেতৃত্বে ওসির সামনে 4 পুলিশ সদস্যকে মারধর করা হয়। আহত 4 সদস্য হলেন
এএসআই আসলাম, কনস্টেবল মিলন, ফয়সাল ও মিজান। অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বলেন, তারা এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেবেন। ঘূর্ণিঝড় রিমাল শেষ, কিন্তু ধ্বংসলীলার চিহ্ন মুছে যেতে লাগতে পারে দীর্ঘ সময়। তাণ্ডবের সাক্ষী বরগুনায় আছেন সহকর্মী হাসান মাহমুদ। তিনি সরাসরি ক্ষয়ক্ষতির কিছু বিবরণ এখন জানাবেন। হাসান, আপনি যে এলাকায় আছেন সেখানে কেমন ক্ষয়ক্ষতি দেখতে পেয়েছেন আমাদের জানাবেন। ক্ষয়ক্ষতি যদি বলি তাহলে রিমালের ক্ষতচিহ্ন মুছতে বা তা থেকে ঘুরে দাঁড়াতে মানুষ এখনও নিরন্তর চেষ্টা করছে। যেইভাবে আমাকে দেখছেন ক্যামেরার লেন্সে, সেটি আসলে এই রকমই বেশিরভাগ অঞ্চলের মানুষ অবস্থাও তাই, অর্থাৎ গাছ পড়ে, ঘর ভেঙে, চাল উড়ে এক একটা বিধ্বস্ত অবস্থায় পড়েছে। এবং এই পরিণতি বরগুনা, পাথরঘাটা, বামনা এই যে রয়েছে বরগুনা জেলার প্রায় বেশিরভাগ জায়গাগুলোতে আমরা গেছি, কৃষি জমি নষ্ট হয়েছে। যদি পরিসংখ্যান বলি তাহলে সেই ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের হিসেবে ৬,০০০ কৃষি জমি, ৬,০০০ হেক্টর কৃষি জমি এবং ৪,০০০ হেক্টর মাছের ঘের এখানে নষ্ট হয়েছে, প্লাবিত হয়েছে আসলে বলা হচ্ছে। তো মাছের ঘের যখন প্লাবিত হয় তখন লবণাক্ত পানি ঢুকে নদী এবং সাগরের একেবারেই একাকার হয়ে যায়, যার কারণে এই মাছ যারা ঘেরে করেছেন তারা ভেসে গেছে মাছগুলো। পাশাপাশি এই অঞ্চলে আমি ঘুরছিলাম আসলে সেই খুলনা থেকে বাগেরহাট থেকে এই অঞ্চলটি পুরো রিমালের যে ক্ষতবিক্ষত চিহ্নগুলো সেগুলো রয়েছে। মানুষ একটি বিষয় হচ্ছে মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। বেশিরভাগই আসলে গরিব এলাকার বা গরিব মানুষ বা নিম্নবিত্ত মানুষের ক্ষতিটা সবচেয়ে বেশি। ক্ষতিটা আসলে সবারই ক্ষতি, সেক্ষেত্রে তাদের ক্ষতিটা বেশি এই কারণে যে তারা যে আবার ঘর নির্মাণ করবেন বা আবার সেই ঘেরের জন্য যে ঋণ নিয়েছেন সেই ঋণ যে পরিশোধ করবেন সেই বিষয়গুলো কিন্তু তাদের সেই অর্থ তাদের নেই। তো সব মিলিয়ে এই ক্ষয়ক্ষতির হিসেব বা হয়তো নিরূপণ করা কঠিন হবে, কারণ একটি ধারণা দিয়েছে জেলা প্রশাসন, কিন্তু এর বাইরেও অনেক ক্ষয়ক্ষতি রয়ে গেছে। শাওন, বরগুনা থেকে জানছিলাম ঘূর্ণিঝড় রিমালের নানা ক্ষতির বিবরণ। খেলার খবর ফুটবল। র্যাঙ্কিংয়ে চাইনিজ তাইপে ১০০ ধাপ এগিয়ে থাকলেও দলের ভালো পারফরমেন্স নিয়ে আশাবাদী বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। সাফ চ্যাম্পিয়নশিপে প্রস্তুতি হিসেবে কিংস অ্যারেনায় আজ বিকেল ৫টায় ৪৫-এ চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামবেন সাবিনারা। এছাড়াও আগামী ৩রা জুন আরও একটি ম্যাচ খেলবে দুই দল। ম্যাচ দুটির জন্য ২৩ সদস্যের বাংলাদেশ দলও ঘোষণা করেছেন নতুন ইংলিশ কোচ পিটার বাটলার। ইনজুরির কারণে নেই মধ্য মাঠের প্রধান অস্ত্র মারিয়া মান্দা। একই কারণে দলে নেই কৃষ্ণা রানী সরকারও। কৃষ্ণা বেশ অনেকদিন ধরেই চোটে ভুগছেন। মারিয়াও চোটে পড়ে এই প্রথম জাতীয় দল থেকে বাদ পড়লেন। প্রথমবারের মতো ডাক পেয়েছেন গোলরক্ষক ইয়ারজান বেগম, মিডফিল্ডার মুনকি আক্তার এবং দুই ফরওয়ার্ড মোসাম্মদ সাগরিকা ও সুরভি আকন্দ প্রীতি। চাইনিজ তাইপের বর্তমান র্যাঙ্কিং ৪০ আর ১৪০তম স্থানে আছে লাল সবুজের দল। এই মুহূর্তে রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে ব্রিফিং করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। ইনফ্লেশন, করাপশন, আনএমপ্লয়মেন্ট, এই তিনটা ইস্যুর জন্য তাদের পার্লামেন্ট ইলেকশনে আজকে দে আর লুজিং মেজরিটি। তারা মেজরিটি লুজ করছে। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ সেখানে সামলাচ্ছে। আজকে বলা হচ্ছে নেলসন ম্যান্ডেলার দেশে 70% সম্পদের মালিক দেশের 30%, 70% সম্পদের সাউথ আফ্রিকা। আমরা তো সেখানে অনেক প্রতিকূলতার মধ্যেও একটা ভারসাম্য আমরা বজায় রাখতে পেরেছি, যে কারণে আজকে IMF, ওয়ার্ল্ড ব্যাংকও আমাদের বাজেটকে সাপোর্ট করে 500 মিলিয়নের মতো ওয়ার্ল্ড ব্যাংক বাজেট সাপোর্ট করছে। IMFও তাই করেছে। তো এখানে সম্ভাবনাটা
একদম যদি না থাকে, অর্থনীতি ধ্বংসই হয়ে যাবে, তাহলে IMF, ওয়ার্ল্ড ব্যাংক তারা কেন বাংলাদেশকে আজকে সম্ভাবনাময় দেশ হিসাবে সাহায্য করতে, সাপোর্ট করতে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করছে? তো আমি সেটাই আজকে মির্জা ফখরুলদের স্মরণ করিয়ে দিতে চাই। আপনাদের প্রশ্ন তো এই, আর কি প্রশ্ন আছে? আরো আছে কি? মাননীয় সাধারণ সম্পাদক, গতকাল 30শে মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল। সেখানে তাদের নেতারা বক্তব্য বলেছে যে জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশ, বাংলাদেশ বিশ্বের সেবাদাসে পরিণত হয়েছে। কিন্তু আমরা জানি যে অভিযোগ রয়েছে যে জিয়াউর রহমান 75 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু হত্যা বা খুনের সাথে জড়িত আছে। এই ব্যাপারে আপনার বক্তব্য? খুনের সাথে কে জড়িত? জিয়াউর রহমান জড়িত আছে, এটা তো অভিযোগ আছে যে বঙ্গবন্ধু জাতির জনকের হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত। না, জিয়াউর রহমানের হত্যার সাথে তো কোনো রাজনৈতিক দল জড়িত এমন কোনো কথা নেই। তার নিজের লোকেরাই তাকে হত্যা করে। না, জিয়াউর রহমান না, জিয়াউর রহমানকে হত্যার সাথে না। আমরা জানি, ওরা বলছে যে জিয়াউর রহমানের হত্যার পর বাংলাদেশ গতকাল কি ছিল? 30শে মে জিয়ার মৃত্যুবার্ষিকী। আপনার কি আর এক 30শে মের কথা জানেন? 1977 সালে 30শে মে হা না ভোটে জিয়াউর রহমান 114% হা ভোট পড়েছিল। সেদিন ছিল গতকাল। এতক্ষণ জানছিলাম ওবায়দুল কাদেরের বক্তব্যের অংশবিশেষ। শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠের 100 গজের মধ্যে তামাক জাতীয় পণ্য বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। 2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ করতে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান মন্ত্রী। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় থাকা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। এ সময় বছর জুড়ে তামাক বিরোধী প্রচারণায় অবদান রাখার জন্য 9 ক্যাটাগরিতে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। শিশু, নারী সহ অধূমপানী জনসাধারণকে পরোক্ষ ধূমপানের ক্ষতি হতে রক্ষায় পাবলিক প্রেস ও পাবলিক পরিবহন হতে ধূমপান এলাকা বাতিলের মাধ্যমে শতভাগ ধূমপান মুক্ত পরিবেশ নিশ্চিত করার, যত্রতত্র তামাকের বিক্রয় বন্ধ করার লক্ষ্যে ভ্রাম্যমাণ দোকানে ফেরি করিয়া তামাক বিক্রয় বন্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও খেলাধুলার স্থান ইত্যাদিতে সীমানার 100 মিটারের মধ্যে তামাক বিক্রয় বন্ধ করা এবং লাইসেন্স গ্রহণ ব্যতীত তামাকজাত দ্রব্যের বিক্রয় নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। রাজধানীর বাজার পরিস্থিতি জানতে এখন যাচ্ছি রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, বাজার পরিস্থিতি কেমন দেখছেন আজ? শাওন, বাজার পরিস্থিতি বলতে গেলে কুরবানি ঈদের এখনও 2 সপ্তাহের বেশি বাকি। তার মধ্যে এই নিত্যপণ্যের দাম তো বাড়ছে, তার মধ্যে মশলার যে দামটি, সে দামটি দ্বিতীয় দফায় বেড়েছে। আমরা আগের ঈদে, রমজানের ঈদের আগে যে মশলার দাম আমরা দেখেছি, তার 1 সপ্তাহ পরে কিন্তু প্রথম দফায় মশলার দাম বাড়ে, দ্বিতীয় দফায় সেই মশলার দাম বেড়ে অনেক ক্ষেত্রে 3 গুণ পর্যন্ত বেড়েছে। আমরা যদি এলাচের দাম ধরি, সেক্ষেত্রে গেল 1 সপ্তাহ আগে 2700 থেকে 2800 টাকা ছিল, সেটি এখন 3200 থেকে 3300
টাকা বিক্রি হচ্ছে। জিরার দামও কিন্তু 500 টাকা ছিল, সেটি 700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এভাবে প্রতিটি মশলার দাম কিন্তু বেশি। এছাড়া আলু, পেঁয়াজ, রসুন, এক্ষেত্রে কিন্তু আলু আমরা গত সপ্তাহেও দেখেছি 40 থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আজকে এটি 60 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম 60 থেকে 70 টাকা, সেক্ষেত্রেও ছাড়িয়েছে প্রায় 80 টাকা থেকে 85 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা মুরগির দাম আমরা গেল সপ্তাহে দেখেছি প্রায় 220 টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। সোনালী মুরগি সেটি আকার ভেদে 370 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এটি সোনালী মুরগির দাম কিছুটা কমেছে, 350 থেকে 60 টাকা এখন পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু ব্রয়লার দাম কিন্তু আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এছাড়া সবজির বাজারে যদি বলার চেষ্টা করি, সবজির বাজারেও কিন্তু দাম বাড়তি দামেই রয়েছে। আমরা সর্বনিম্ন বাজারের যে সবজি সেটি কিন্তু পটল এবং ঢেঁড়স সেটি 40 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু 120 থেকে 30 টাকা পর্যন্ত বাজারের সবজির মূল্য কিন্তু রয়েছে। এছাড়া যদি সব কিছু মিলিয়ে যদি বাজারের অবস্থা কথা বলার চেষ্টা করি, সেটি কিন্তু সব কিছুই ঊর্ধ্বমুখী। আমরা সাধারণ ভোক্তাদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে সাধারণ ব্যয় মিটিয়ে আসলে নিত্যপণ্যের যে ঊর্ধ্বমুখীর বাজার, এই বাজার মিটাতে কিন্তু তাদের অনেক ক্ষেত্রে ঘাটতি পড়ে যায় এবং ঋণ করে তাদের সংসার চালাতে হয়। এই ছিল বাজার নিয়ে সবশেষ অবস্থা। শাওন, জানছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর। ঘূর্ণিঝড় রিমালের ক্ষত দীর্ঘমেয়াদে দাদনের জাতাকলে ফেলতে পারে উপকূলে ক্ষতিগ্রস্ত জেলে ও কৃষকদের। ঋণ নিয়ে জাল ও নৌকা কেনা জেলে আর চাষাবাদের জন্য ঋণ নেওয়া কৃষকের সব কেড়ে নিয়েছে রিমাল। তাই ঘুরে দাঁড়াতে বেসরকারি সহযোগিতা প্রাপ্তির পাশাপাশি সরকারের পক্ষ থেকে সুদমুক্ত ঋণ চান তারা। বরগুনা, পাথরঘাটা, আমতলী, তালতলী এলাকার দুর্গত মানুষের কথা তুলে ধরছেন হাসান মাহমুদ। ছবি তুলেছেন আয়নাল আহমেদ। জলেই জীবন, জলেই জীবিকার যুদ্ধ। জাল, জল, তাই জেলে রহিমের কাছে পুরো পৃথিবী। বরগুনার পাথরঘাটার পদ্মাপাড়ের জেলে রহিমের গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ গেল 1 সপ্তাহ। ঘূর্ণিঝড় রিমালে উড়ে গেছে তার ঘরবাড়ি, ভেঙেছে নৌকা। এখন নৌকা আর জাল কেনার জন্য সুদে নেয়া ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা রহিম। বাড়িতে গাছপালা সব ভেঙে গেছে, ঘর ভেঙে গেছে, টাকা পয়সা এরম নাই, সুদ ঋণ টিন করে কত বিপদ। সরকারের যত আমাকে সুদ কমলায় ঋণী, এটাই যেন আমাদের। ঘূর্ণিঝড় রিমাল বরগুনার উপকূলের পরতে পরতে রেখে গেছে তার ভয়াল চিহ্ন। পাথরঘাটা, বামনা, আমতলী, তালতলীর বাড়িতে বাড়িতে ধ্বংসযজ্ঞ। ভেঙে গেছে ঘর, উড়ে গেছে চাল, বিদ্যুতের ভেঙে যাওয়া খুঁটি এখনো মেরামত হয়নি। গেল 5 দিন বিদ্যুৎহীন। 3-4 ফুট উঠে গেছে পানি উপরে এবং অনেক ঘরের কাঁচা ঘরের পিড়ে ভাঙিয়ে গেছে। ঘর দাদা ক্ষতি হয়েছে, কিস্তি ক্ষতি হয়েছে, গাছপালা হাফরিয়ে গেছে। ঘর দর তুরুই মুড়ি নিয়েছে, এরপরে আমরা আবার ঠিকঠাক করে লইছি। ধান ফান সব ডুবে গেছে আর গাছপালা ভাঙিয়ে গেছে, ঘর বাড়ি সব ডুবে গেছে আমাদের। গাছ পড়ছে ওই বেরি 3 দিয়ে 100 হ্যাঁ মাই মুলছে কিলে ঘর দিয়ে পড়ছে যে মোর ঘর নাই, মোর গাছ তো ওই সব ঘরের উপরে। জলোচ্ছ্বাসে ডুবে যাওয়া ধান পানি নেমে যাবার পর সঙ্গীদের নিয়ে কাটছেন কৃষক আয়ুব আলী। কপালে দুশ্চিন্তার ছাপ। প্রতি শতাংশ জমি আবাদে যে খরচ হয়েছে, দাদনের টাকা মিটিয়ে লাভ তো দূরের কথা, ক্ষতির খতিয়ান কত দীর্ঘ হবে সেটাই এখন দুশ্চিন্তার। 2% জায়গায় মনে হয় যে 1200 টাকা খরচা পড়ছে। 1200। আর এখন তো ধানই অবস্থা ধানের। এখন যে লাভ পাবেন, এতে আমার মনে হয় যে লাভ হবে না, সমান সমান হয়েই মুশকিল হয়ে যাবে। বিস্তর ফসলি মাঠে এখন পানি আর কৃষকের দুঃখ। এমন এই উপকূলের অঞ্চলের বেশিরভাগ কৃষি জমিরই একই পরিণতি। এই দুঃখ এবং এই ক্ষত অথবা ক্ষতি কবে নাগাদ কাটিয়ে উঠবেন তা তারা জানেন না, তবে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বামনা, বরগুনা। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির আরও খবর জানতে এখন যাচ্ছি বরগুনার আমতলী এলাকায়। সেখানে আছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, ঘূর্ণিঝড়ে ওই এলাকায় ক্ষয়ক্ষতি কেমন দেখছেন, আর স্থানীয়রা কি মনে করছেন এই ক্ষতিগ্রস্ত মানুষের জীবন জীবিকা স্বাভাবিক হতে আসলে আর কতদিন সময় লাগতে পারে?
সময় লেগে যাবে তারা বলছেন, আসলে কতটা সময় লাগবে তারাও জানেন না, কারণ যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের এই ক্ষয়ক্ষতি আর্থিক অঙ্কে যদি বলা হয় তাহলে সেটা অনেক বেশি, কারণ তারা দীর্ঘ সময় ধরে এই সঞ্চয়টা বা এই অবস্থাটা তৈরি করেছিলেন, সেই ক্ষতিটা হঠাৎ করে একসাথে হয়ে গেছে। অর্থাৎ একটু আগেও যা একজন কৃষকের সাথে কথা বলছিলাম জেলে, তিনি বলছেন যে তার পুকুরে প্রায় যে মাছ, ঘের এবং পুকুর মিলিয়ে 2 লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে, অথচ তাকে দেখে হয়তো মনে হবে না যে এত অর্থবান তিনি, কিন্তু তিনি বলছেন যে দীর্ঘ সময় ধরে তিনি নানানভাবে ঋণ এবং অন্যান্য বিষয়গুলো সংযুক্ত করে কিন্তু তিনি এই ব্যবসাটি বা এই মাছের ঘেরটি করেছিলেন, কিন্তু এখন হঠাৎ করে একসাথে এত ক্ষতি হয়ে যাওয়ায় তিনি অনেকটা বিপাকে পড়েছেন। এই যে অঞ্চলটিতে আপনাকে দেখাচ্ছি তালতলি বরগুনার, এইখানে কিন্তু এখন জোয়ারের পানি নেমে যাওয়াতে যে রাস্তাঘাটগুলো ভেসে উঠেছে, কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু পানি, পুরো বাড়িটাতেই কিন্তু এই পানি ছিল এবং সেই পানি নেমে গেছে, কিন্তু এখনও এইখানে কিন্তু যারা থাকে তারা বাড়িতে আসেনি, যার কারণে এরকম অনেকগুলো বাড়ি রয়েছে যে বাড়িগুলোতে এখনও অনেকে ফেরেনি, আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছে কিংবা ক্ষয়ক্ষতি বোঝার চেষ্টা করছে। সেই ক্ষতি কাটিয়ে তাদের যে অর্থের প্রয়োজন, সেই অর্থের সংস্থানটা কোত্থেকে হবে সেইটা তারা আসলে জানেন না। তো সব মিলিয়ে আমরা যতদূর যাচ্ছি, পটুয়াখালীর দিকে খেপুপাড়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা, পথে পথে এই ধরনের আসলে চিত্র আমরা দেখতে পাচ্ছি। কোথাও বিদ্যুতের খুঁটি পড়ে আছে, কোথাও গাছ পড়ে আছে, কোথাও চাল উড়ে গেছে। বরগুনা থেকে জানছিলাম ঘূর্ণিঝড় রিমালের ক্ষতির বিবরণ। দর্শক, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির সম্পর্কে জানতে যাচ্ছি পটুয়াখালীর কলাতলী। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাসান, যেমনটি আপনার প্রতিবেদনে আমরা দেখছিলাম যে আপনি জানিয়েছেন ঘূর্ণিঝড় রিমালের ক্ষত দীর্ঘমেয়াদে দাদনের জাতাকলে আসলে ফেলতে পারে উপকূলে ক্ষতিগ্রস্ত জেলে এবং কৃষকদের, এবং ঋণগ্রস্ত কৃষকরা কিন্তু তাদের সব কিছু কেড়ে নিয়েছে রিমাল। তো আপনার কাছে আমরা আরও জানতে চাই যে পটুয়াখালীর অধিবাসীরা আসলে কেমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যেখানে দাঁড়িয়ে আছি সেই আমার পেছনে দেখতে পাবেন সেই সর্বগ্রাসী সাগর, যেই সাগরের জলোচ্ছ্বাস বসত বাড়িতে ঢুকে মানুষকে প্লাবিত করেছে। এই সমুদ্র সৈকত, এখানে আমি আছি কুয়াকাটা এলাকায়, কলাপাড়া। এইখানকার মানুষ, এই বাঁধের উপর আমি দাঁড়িয়ে, এই বাঁধ উপচে রিমালের সেই ঝড় সেদিন তাণ্ডব চালিয়েছে এই লোকালয়ে, এবং এখানকার মানুষ, যেটি প্রতিবেদনে আমি বলছিলাম যে আসলে বেশিরভাগ মানুষ তাদের শেষ সঞ্চয় দিয়ে কিন্তু একটি ব্যবসা বা কৃষি বা মৎস্য, এখানে জেলে পাড়া রয়েছে, এটা চেষ্টা করে। সেটা করার জন্য দিনের পর দিন তারা সেখান থেকে অল্প লাভ করে থাকে। তো লাভের সেই অংশটুকু আসলে একেবারে বানের জল বা যেটাই বলে জলোচ্ছ্বাসের জল বা রিমালের যেই ঘূর্ণিঝড়, সেটি কিন্তু কেড়ে নিয়েছে একেবারে এক লহমায়। অর্থাৎ নিমিষেই তার লাখো লাখো টাকা শেষ, তার ঋণ শেষ। এখন তিনি পড়বেন আসলেই দাদনের জাতাকলে। অর্থাৎ তারা কিস্তি দেয়, যারা ঋণ নেয় তারা মাসে মাসে একটা কিস্তি দেয়, সেই কিস্তির পরিমাণ সুদ সহ কিন্তু তাদেরকে দিতে হয়। বেসরকারিভাবে বিভিন্ন এনজিও রয়েছে, তাদের কাছ থেকে যেমন নেয় তেমনি নেয় হচ্ছে ব্যাংক থেকে লোন, যেটিকে আমরা ইংরেজিতে বলি। সেই ঋণ, দাদন বা লোন, সেই কিস্তি তারা পরিশোধ করতো, কিন্তু এই ফসলের লাভ দিয়ে কিন্তু সেখানে মাছের ঘের ভেসে গেছে কৃষকের ফসল। সেই অর্থে তাদের লাভ, যে লাভ পেত সেটা দিয়ে কিন্তু ঋণের কিস্তি পরিশোধ করতো। এখন তো লাভ নেই, কারণ সব তো ভেসে গেছে। তাহলে এবার কিস্তি কিসে পরিশোধ করবে? এটি হচ্ছে একেবারে সহজ গণিত বা সহজ অঙ্ক। এখন তারা পড়েছে মহা সংকটে, যে তাদের নিজেদের জীবন ও জীবিকা যেমন চালাতে হবে, পাশাপাশি সেই ঋণের কিস্তির টাকা গুনতে হবে, পাশাপাশি আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু এই ফসলি জমি বা এই ঘেরকে কিন্তু মেরামতো করতে হবে। সব মিলিয়ে কয়েকটা বিষয় কিন্তু তাদের সামনে। সেটা নিয়ে এখন কোনভাবে তারা ঘুরে দাঁড়াবে সেটা একটা সময়ের ব্যাপার। তবে জলোচ্ছ্বাস নেমে গেছে, জল নেমে গেছে, কিন্তু হৃদয়ে যে ক্ষতের জল তা কিন্তু এখনো নামেনি। পটুয়াখালী কলাতলী থেকে জানছিলাম সেখানকার ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির খবর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সেনাপ্রধান আজিজের দুর্নীতির দায় সরকার এড়িয়ে যাওয়ার
চেষ্টা করছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে পানি, গ্যাস, বিদ্যুতের দাম অযৌক্তিকভাবে বারবার বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে রিজভী আহমেদ এই অভিযোগ করেন। বলেন, সরকারকে ক্ষমতায় রাখতে এই কর্মকর্তারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন। বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, গ্রেফতার করে আন্দোলন দমন করা হয়েছে। দ্রুত প্রমোশন দিয়ে সরকার তাদের পুরস্কৃত করেছিল বলেও মন্তব্য করেন তিনি। আর এখন তাদের দুর্নীতির অভিযোগের বিষয়টি দুদক ও সেনাবাহিনীর উপর ছেড়ে দিয়ে সরকার দায় মুক্তির চেষ্টা করছে বলে অভিযোগ করেন রিজভী। ওবায়দুল কাদের সাহেব বলেন, বেনজির সাহেবের দায়িত্ব হচ্ছে দুদকের। আপনার অর্থমন্ত্রী বলেন যে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব, সে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা বিচার করবে, তার দায়িত্ব সেনাবাহিনীর। আপনাদের দায়িত্ব নেই? পৃথিবীর যে কোনো দেশের গণতান্ত্রিক সরকার হলে এদের অপকর্মের দায়িত্ব সরকারের উপর বর্তত। সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো। কোরবানির ঈদ সামনে রেখে আরেক দফায় বেড়েছে মশলার দাম। কেজিতে বেড়েছে 50 থেকে 500 টাকা পর্যন্ত। এলাচ বিক্রি হচ্ছে 3600 টাকা কেজি, ডিমের হালি 50 টাকা। মাছ, মাংস, সবজি বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে ঋণ করে সংসার চালাতে হচ্ছে অনেককেই। মেজবা হাসানের রিপোর্ট। দম বন্ধ বাবা, মনে হয় কি মরে গেলে বাঁচছি। বাজারে আসতে হইব না, একটা শান্তি। বাজারে আইয়া মাথা গরম হয়ে জায়গা, মানে কিছুই কিনতে পারি না। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে অবসরপ্রাপ্ত এই সরকারি চাকরিজীবীর। প্রতি মাসে ঋণ করে থাকতে, বাকি টাকা দিয়ে যে এখনো যে বাজার করছি, এই দোকানে হয়তো থাকতে পারে। আর এই বেসরকারি চাকরিজীবী কর্য করা টাকায় করছেন বাজার। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীর বাজারে অপরিহার্য চাহিদা মেটাতে ঋণ করে সংসার চালাতে হচ্ছে অনেককেই। আমার ইনকামের তুলনায় খরচ যদি হিসাব করি, তাহলে প্রতি মাসে আমাকে ধার করে তারপরে সংসার চালাতে হয়। বেতনের হিসাব করতে গেলে আমার খরচ তো আসতেছে না, এবং আমার প্রতি মাসে হিসাবে আমি দেনা হচ্ছি। কারণ আমার যে বেতন 20,000 25,000 বেতন, এই বেতনও তো আমার বাজারে হচ্ছে না। কোথায় যাবো এখন? গ্রামে গেলে তো কোনো কাজ জানি না, মানে চাকরি বাকরি করতে হইব, খাইতে হইব, ঢাকায় থাকতে হইব, এতটুকু জানি। গেল এক সপ্তাহের তুলনায় আবার বেড়েছে প্রায় সব মশলার দাম। জিরার কেজি 750 টাকা, গেল সপ্তাহে ছিল 600। আলু, পেঁয়াজ, রসুন, আদা এসব পণ্যে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। কমেনি কাঁচামরিচের ঝাঁঝ। বর্ষাকাল আইলে মনে করেন যে কেজি 300 350 এরকম হয়ে যাবে। দিন কিংবা সপ্তাহ ভেদে দামের এমন তারতম্যে ক্ষুব্ধ ক্রেতারা, তবে বিক্রেতাদের জবাব দায় সারা। সবজির বাজার ভাই যদি মার্কেটে অফার থাকে তাহলে দাম কমবো, শর্ট থাকলে 40 টাকাটা 80 টাকা হয়ে যেতে পারে। এক এক দিন এক এক রকম দিন, ওই শুক্রবার একরকম, এই শুক্রবার মানে মিলাইতে পারতেছি। আমাদের যে ইনকাম লেভেল আমাদের, তাতে এই বাজার আমাদের পক্ষে সাপোর্ট দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সবজির সর্বনিম্ন কেজি 40 টাকা, 250 টাকার নিচে 1 কেজি মাছও মিলছে না। শাকের আটি কিনতে গুনতে হয় অন্তত 15 টাকা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কেউ দুর্নীতি করলে সেটা তার ব্যক্তিগত বিষয়, তবে শেখ হাসিনার সরকার দুর্নীতি করলে কাউকে ছাড় দেয় না। সকালে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, পৃথিবীতে যারা নিজেদেরকে গণতন্ত্র, মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করে, তারা রাফায় নারী শিশু হত্যায় নীরব। পারফেক্ট গণতন্ত্র কোথাও নেই দাবি করে তিনি বলেন, সরকার পারফেক্ট হওয়ার ব্যাপারে আন্তরিক। এছাড়া অনেক প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে পারছে বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। আমরা পারফেক্ট এ কথা আমরা কখনো দাবি করি, তবে আমরা পারফেক্ট হওয়ার পথে আমাদের চেষ্টা আন্তরিক, আমাদের প্রধানমন্ত্রী আন্তরিক।
স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠের ১০০ গজের মধ্যে তামাক জাতীয় পণ্য বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা জানিয়েছেন। ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান মন্ত্রী। প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন কোনো প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে বছর জুড়ে তামাক বিরোধী প্রচারণায় অবদান রাখায় ৯ ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। শিশু, নারী সহ অধূমপানী জনসাধারণকে পরোক্ষ ধূমপানের ক্ষতি হতে রক্ষায় পাবলিক প্রেস ও পাবলিক পরিবহন হতে ধূমপান এলাকা বাতিলের মাধ্যমে শতভাগ ধূমপান মুক্ত পরিবেশ নিশ্চিত করার, যত্রতত্র তামাকের বিক্রয় বন্ধ করার লক্ষ্যে ভ্রাম্যমাণ দোকানে ফেরি করিয়া তামাক বিক্রয় বন্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও খেলাধুলার স্থান ইত্যাদিতে সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রয় বন্ধ করা এবং লাইসেন্স গ্রহণ ব্যতীত তামাকজাত দ্রব্যের বিক্রয় নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের ক্ষত দীর্ঘমেয়াদে দাদনের জাতা কলে ফেলতে পারে উপকূলের ক্ষতিগ্রস্ত জেলে ও কৃষকদের। ঋণ নিয়ে জাল ও নৌকা কেনা জেলে আর চাষাবাদের জন্য ঋণ নেয়া কৃষকদের সব কেড়ে নিয়েছে রিমাল। তাই ঘুরে দাঁড়াতে বেসরকারি সহযোগিতা প্রাপ্তির পাশাপাশি সরকারের পক্ষ থেকে সুদমুক্ত ঋণ চান তারা। বরগুনা, পাথরঘাটা, আমতলী, তালতলী এলাকার দুর্গত মানুষের কথা তুলে ধরছেন হাসান মাহমুদ, ছবি তুলেছেন আয়নাল আহমেদ। জলেই জীবন, জলেই জীবিকার যুদ্ধ। জাল জল তাই জেলে রহিমের কাছে পুরো পৃথিবী। বরগুনার পাথরঘাটার পদ্মাপাড়ের জেলে রহিমের গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ গেল ১ সপ্তাহ। ঘূর্ণিঝড় রিমালে উড়ে গেছে তার ঘরবাড়ি, ভেঙেছে নৌকা। এখন নৌকা আর জাল কেনার জন্য সুদে নেয়া ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা রহিম। বাড়িতে গাছপালা সব ভেঙে গেছে, ঘর ভেঙে গেছে, টাকা পয়সা এরম নাই, সুদ ঋণ টিন করে কত ব্যাপার। সরকার যত আমাকে সুদ কমলায় ঋণী এটার জন্য আমাদের। ঘূর্ণিঝড় রিমাল বরগুনার উপকূলের পরতে পরতে রেখে গেছে তার ভয়াল চিহ্ন। পাথরঘাটা, বামনা, আমতলী, তালতলীর বাড়িতে বাড়িতে ধ্বংসযজ্ঞ। ভেঙে গেছে ঘর, উড়ে গেছে চাল, বিদ্যুতের ভেঙে যাওয়া খুঁটি এখনো মেরামত হয়নি। গেল ৫ দিন বিদ্যুৎহীন। ৩-৪ ফুট উঠে গেছে পানি উপরে এবং অনেক ঘরের কাঁচা ঘরের পিড়ে ভাঙিয়ে গেছে। ঘর দাদা ক্ষতি হয়েছে, কিস্তি ক্ষতি হয়েছে, গাছপালা পড়ে গেছে। ঘর দর তুড়ি মুড়ি নিয়েছে, এরপরে আমরা আবার ঠিকঠাক করে লইছি। ধান ফান সব ডুবে গেছে আর গাছপালা ভাঙিয়ে গেছে, ঘর বাড়ি সব ডুবে গেছে আমাদের। গাছ পড়ছে ওই বেরি 3 দিয়ে 100 হ্যাঁ সময় মুছে কিলে ঘর দিয়ে পড়ছে যে মোর ঘর নাই, মোর গাছ তো ওই সব ঘরের উপরে। জলোচ্ছ্বাসে ডুবে যাওয়া ধান পানি নেমে যাবার পর সঙ্গীদের নিয়ে কাটছেন কৃষক আইয়ুব আলী। কপালে দুশ্চিন্তার ছাপ। প্রতি শতাংশ জমি আবাদে যে খরচ হয়েছে, দাদনের টাকা মিটিয়ে লাভ তো দূরের কথা, ক্ষতির খতিয়ান কত দীর্ঘ হবে সেটাই এখন দুশ্চিন্তার। 2 শতাংশ জায়গায় মনে হয় যে 1200 টাকা খরচা পড়ছে। 1200 আর এখন তো ধানই অবস্থা ধানের। এখন অনুযায়ী লাভ পাবেন? এতে আমার মনে হয় যে লাভ হবে না, সমান সমান হয়েই মুশকিল হয়ে যাবে। বিস্তর ফসলি মাঠে এখন পানি আর কৃষকের দুঃখ। এমন এই উপকূলের অঞ্চলের বেশিরভাগ কৃষি জমিরই একই পরিণতি। এই দুঃখ এবং এই ক্ষত অথবা ক্ষতি কবে নাগাদ কাটিয়ে উঠবেন তা তারা জানেন না, তবে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বামনা, বরগুনা। আটকে পড়া রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত না পাঠাতে পারলে দেশে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের নেটওয়ার্ক তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে। কিছু রোহিঙ্গা মাদক কারবার, সন্ত্রাসবাদ ও ডাকাতির সাথে জড়িত, তাদের চিহ্নিত করতে কাজ চলছে। যারা ক্যাম্পে নানা ধরনের অপরাধ সংগঠিত করছে তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া নিয়মিত ক্যাম্পে টহল চলবে, যেখানে এপিবিএন, পুলিশ, বিজিবি ও র্যাব যৌথ টহল দেবে। দুপুরে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন। এদেরকে তাড়াতাড়ি যদি আমরা রিপাট্রিয়েট না করতে পারি, এখানে অস্ত্র রাখবে, এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে, আর এখানে অস্ত্র সঞ্চালনী হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই হতে পারার মধ্যে কিছু কিছু আলামত আমরা দেখছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ বাদজুমা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর উদ্যোগে বাগবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি খাদেমুল ইসলাম খাদেম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে দুটি এতিমখানায় খাবার বিতরণ করা হয়। After inspecting Rohingya camp in Cox's Bazar today, Home Minister Asaduzzaman Khan expressed fear that international terrorist networks can be created if the stranded Myanmar nationals in Bangladesh are not repatriated soon. এদেরকে তাড়াতাড়ি যদি আমরা রিপাট্রিয়েট না করতে পারি, এখানে অস্ত্র রাখবে, এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে, আর এখানে অস্ত্র সঞ্চালনী হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই হতে পারার মধ্যে কিছু কিছু আলামত আমরা দেখছি। Awami League General Secretary Obaidul Qadir said he has no idea whether former IGP Benazir Ahmed fled abroad. He also assured that those guilty of corruption will face justice. দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। আমরা পারফেক্ট এ কথা আমরা কখনো দাবি করি, তবে আমরা পারফেক্ট হওয়ার পথে আমাদের চেষ্টা আন্তরিক, আমাদের প্রধানমন্ত্রী আন্তরিক। PNP leader Rizvi Ahmed alleged that the ruling regime is trying to avoid responsibility of the misdeeds of former IGP Benazir Ahmed and former Army Chief General Aziz Ahmed. ওবায়দুল কাদের সাহেব বলেন, বেনজির সাহেবের দায়িত্ব হচ্ছে দুদকের। আপনার অর্থমন্ত্রী বলেন যে সেনাবাহিনীর প্রধান আজিজ সাহেব, সে সেনাবাহিনীর আইন অনুযায়ী তারা বিচার করবে, তার দায়িত্ব সেনাবাহিনীর। আপনাদের দায়িত্ব নেই? পৃথিবীর যে কোনো দেশের গণতান্ত্রিক সরকার হলে এদের অপকর্মের দায়িত্ব সরকারের উপর বর্তত। সেই সরকার প্রথমেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, অথবা সরকারকে পদত্যাগ করতে হতো যদি সত্যিকার গণতন্ত্র থাকতো। In response to a request from the Ministry of Expatriates Welfare and Overseas Employment, Biman Bangladesh Airlines will operate a special additional flight on Dhaka-Kuala Lumpur route, considering the workers going to Malaysia. A total of 271 passengers will be transported in this flight. Hundreds of Malaysia-bound workers are thronging Dhaka airport as recruiting agencies fail to provide their tickets on time. There is fear that they will not be able to depart within the deadline set by the Malaysian government, which is 31st May. বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে এই কথা বলেন অ্যান্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা সহ জাতিসংঘের অনেক কর্মকাণ্ডে বাংলাদেশ উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বলেও জানান তিনি। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় কৃতজ্ঞতা জানান জাতিসংঘ মহাসচিব। এ সময় নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশের উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতা কামনা
করেন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উদযাপন উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও অস্ট্রিয়ার যৌথ অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। একই দিন বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে ওআইসি সম্মেলন কক্ষে ডক্টর হাসান মাহমুদ নিউ ইয়র্কে ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদেরকে দেশে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। কোরবানি ঈদ সামনে রেখে আরেক দফায় বেড়েছে মশলার দাম। ডিমের হালি 50 টাকা, মাছ মাংস সবজি বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে ঋণ করে সংসার চালাতে হচ্ছে অনেককেই। মেজবা হাসানের রিপোর্ট। দম বন্ধ বাবা, মনে হয় কি মরে গেলে বাঁচছি। বাজারে আসতে হইব না, একটা শান্তি। বাজারে আইয়া মাথা গরম হয়ে যায়, মানে কিছুই কিনতে পারি না। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজারে এসে হিমশিম খেতে হচ্ছে অবসরপ্রাপ্ত এই সরকারি চাকরিজীবীর। প্রতি মাসে ঋণ করে থাকতে, বাকি টাকা দিয়ে যে এখন যে বাজার করছি, এই দোকানে হয়তো থাকতে পারে। আর এই বেসরকারি চাকরিজীবী কর্য করা টাকায় করছেন বাজার। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখীর বাজারে অপরিহার্য চাহিদা মেটাতে ঋণ করে সংসার চালাতে হচ্ছে অনেককেই। আমার ইনকামের তুলনায় খরচ যদি হিসাব করি তাহলে প্রতি মাসে আমাকে ধার করে তারপরে সংসার চালাতে হয়। বেতনের হিসাব করতে গেলে আমার খরচ তো আসতেছে না, এবং আমার প্রতি মাসে হিসাবে আমি দেনা হচ্ছি। কারণ আমার যে বেতন 20,000 25,000 বেতন, এই বেতনও তো আমার বাজারে হচ্ছে না। কোথায় যাবো এখন? গ্রামে গেলে তো কোনো কাজ জানি না, মানে চাকরি বাকরি করতে হইব, খাইতে হইব, ঢাকায় থাকতে হইব, এতটুকু জানি। গেল এক সপ্তাহের তুলনায় আবার বেড়েছে প্রায় সব মশলার দাম। জিরার কেজি 750 টাকা, গেল সপ্তাহে ছিল 600। আলু, পেঁয়াজ, রসুন, আদা এসব পণ্যে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। কমেনি কাঁচামরিচের ঝাঁঝ। বর্ষাকাল আইলে মনে করেন যে কেজি 300 350 এরকম হয়ে যাবে। দিন কিংবা সপ্তাহভেদে দামের এমন তারতম্যে ক্ষুব্ধ ক্রেতারা, তবে বিক্রেতাদের জবাব দায়সারা। সবজির বাজার ভাই যদি মার্কেটে অফার থাকে তাহলে দাম কমবো, শর্ট থাকলে 40 টাকাটা 80 টাকা হয়ে যেতে পারে। এক এক দিন এক এক রকম দিন, ওই শুক্রবার একরকম, এই শুক্রবার মানে মিলাইতে পারতেছি। আমাদের যে ইনকাম লেভেল আমাদের, তাতে এই বাজার আমাদের পক্ষে সাপোর্ট দেওয়া কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সবজির সর্বনিম্ন কেজি 40 টাকা, 250 টাকার নিচে 1 কেজি মাছও মিলছে না। শাকের আটি কিনতে গুনতে হয় অন্তত 15 টাকা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের ক্ষত দীর্ঘমেয়াদে দাদনের জাঁতা কলে ফেলতে পারে উপকূলের ক্ষতিগ্রস্ত জেলে ও কৃষকদের। ঋণ নিয়ে জাল ও নৌকা কেনা জেলে আর চাষাবাদের জন্য ঋণ নেওয়া কৃষকের সব কেড়ে নিয়েছে রিমাল। তাই ঘুরে দাঁড়াতে বেসরকারি সহযোগিতা প্রাপ্তির পাশাপাশি সরকারের পক্ষ থেকে সুদমুক্ত ঋণ চান তারা। বরগুনা, পাথরঘাটা, আমতলী, তালতলী এলাকার দুর্গত মানুষের কথা তুলে ধরছেন হাসান মাহমুদ, ছবি তুলেছেন আয়নাল আহমেদ। জলেই জীবন, জলেই জীবিকার যুদ্ধ। জাল জল তাই জেলে রহিমের কাছে পুরো পৃথিবী। বরগুনার পাথরঘাটার পদ্মাপাড়ের জেলে রহিমের গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ গেল 1 সপ্তাহ। ঘূর্ণিঝড় রিমালে উড়ে গেছে তার ঘরবাড়ি, ভেঙেছে নৌকা। এখন নৌকা আর জাল কেনার জন্য সুদে নেয়া ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা রহিম। বাড়িতে গাছপালা সব ভেঙে গেছে, ঘর ভেঙে গেছে, টাকা পয়সা এরকম নাই, মানে সুদ ঋণ টিন করে কত ব্যাপার। সরকার যত আমাকে সুদ কমলায় ঋণী, এটাই যেন আমাদের। ঘূর্ণিঝড় রিমাল বরগুনার উপকূলের পরতে পরতে রেখে গেছে তার ভয়াল চিহ্ন। পাথরঘাটা, বামনা, আমতলী, তালতলীর বাড়িতে বাড়িতে ধ্বংসযজ্ঞ। ভেঙে গেছে ঘর, উড়ে গেছে চাল, বিদ্যুতের ভেঙে যাওয়া খুঁটি এখনো মেরামত হয়নি। গেল 5 দিন বিদ্যুৎহীন। 3-4 ফুট উঠে গেছে পানি উপরে, এবং অনেক ঘরের কাঁচা ঘরের পিড়ে ভাঙিয়ে গেছে। ঘর দাদা ক্ষতি হয়েছে, কিস্তি ক্ষতি হয়েছে, গাছপালা পড়ে গেছে। ঘর ধর তুড়ি মুড়ি নিয়েছে, এরপরে আমরা আবার ঠিকঠাক করে লইছি। ধান ফান সব ডুবে গেছে, আর গাছপালা ভাঙিয়ে গেছে, ঘর বাড়ি সব ডুবে গেছে আমাদের। গাছ পড়ছে ওই বেরি 3 দিয়ে 100 হয়েছে। মায়ের মুছে কিনলে ঘর দিয়ে পড়ছে, যে মোর ঘর নাই, মোর গাছ তো ওই সব ঘরের উপরে। জলোচ্ছ্বাসে ডুবে যাওয়া ধান
পানি নেমে যাবার পর সঙ্গীদের নিয়ে কাটছেন কৃষক আইয়ুব আলী। কপালে দুশ্চিন্তার ছাপ। প্রতি শতাংশ জমি আবাদে যে খরচ হয়েছে, দাদনের টাকা মিটিয়ে লাভ তো দূরের কথা, ক্ষতির খতিয়ান কত দীর্ঘ হবে সেটাই এখন দুশ্চিন্তার। 2% জায়গায় মনে হয় যে 1200 টাকা খরচা পড়ছে। 1200। আর এখন তো ধানের অবস্থা, ধানের এখন অনুযায়ী লাভ পাবেন? এতে আমার মনে হয় যে লাভ হবে না, সমান সমান হয়েই মুশকিল হয়ে যাবে। বিস্তর ফসলি মাঠে এখন পানি আর কৃষকের দুঃখ। এমন এই উপকূলের অঞ্চলের বেশিরভাগ কৃষি জমিরই একই পরিণতি। এই দুঃখ এবং এই ক্ষত অথবা ক্ষতি কবে নাগাদ কাটিয়ে উঠবেন তা তারা জানেন না, তবে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বামনা, বরগুনা। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠের 100 গজের মধ্যে তামাক জাতীয় পণ্য বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 2040 সালের মধ্যে তামাক মুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান মন্ত্রী। প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন কোনো প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে বছর জুড়ে তামাক বিরোধী প্রচারণায় অবদান রাখায় 9 ক্যাটাগরিতে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। শিশু, নারী সহ অধূমপানী জনসাধারণকে পরোক্ষ ধূমপানের ক্ষতি হতে রক্ষায় পাবলিক প্রেস ও পাবলিক পরিবহন হতে ধূমপান এলাকা বাতিলের মাধ্যমে শতভাগ ধূমপান মুক্ত পরিবেশ নিশ্চিত করার, যত্রতত্র তামাকের বিক্রয় বন্ধ করার লক্ষ্যে ভ্রাম্যমাণ দোকানে ফেরি করিয়া তামাক বিক্রয় বন্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও খেলাধুলার স্থান ইত্যাদিতে সীমানার 100 মিটারের মধ্যে তামাক বিক্রয় বন্ধ করা এবং লাইসেন্স গ্রহণ ব্যতীত তামাকজাত দ্রব্যের বিক্রয় নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে।